আসসালামু আলাইকুম দর্শক, আমি আগেই ধারণা করেছিলাম তারেক রহমান সাহেব যখন সিলেটের জনসভায় জামাত নিয়ে কথা বলা শুরু করেছেন এবং তিনি জামাতের সমালোচনা করছেন, তখনই ধারণা করেছি, আমরা ঘরোয়া আসরে আলোচনা করেছি, জামাত তো সেই দল না। জামাত এবার ব্যক্তিগত পর্যায়ে তারেক রহমানকে ধরবে এবং তারেক রহমানকে নিয়ে কথা বলবে। এবং আজকে আমি যে আলোচনাগুলো করব, এই আলোচনার আগে আরো একটা কথা বলে রাখি, জামাত শুধু তারেক রহমান সাহেবের এখনকার বিষয় না। 4 দলীয় জোট সরকারের সময়ে তারেক রহমান সাহেবের যদি সেই সময়কার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেই প্রসঙ্গগুলো জামাত ইসলাম দেখবেন এবার ইলেকশনের আগে সামনে আনবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা যখন মানে ক্ষমতা, লোভ, এগুলো হচ্ছে সাংঘাতিক। আজকে সাংবাদিক মাহবুব কামাল, আপনারা সবাই চেনেন, আমাদেরও নিয়মিত অতিথি বিশ্লেষণ করেন। মাহবুব ভাই একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি বলছেন যে তারেক রহমানের সামনে এখন সাংঘাতিক চ্যালেঞ্জ, দুইটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে, হয় জামাত ইসলামের 1971 সালের ভূমিকা, তার স্বাধীনতা বিরোধী ভূমিকা, তার যে স্বরূপ, সেটা উন্মোচন করতে হবে, স্পষ্টভাবে জনগণের সামনে এটা নিয়ে কথা বলতে হবে। এবং সেটা নিয়ে যদি তারেক রহমান কথা বলেন, তাহলে জামাত সেটাকে হালকাভাবে ছাড়বে না। জামাতও পাল্টা ব্যবস্থা শুরু করবে এবং পাল্টা ব্যবস্থা শুরু করলে পরে এটা তাদের মধ্যে বাক্যবান ছোটাছুটি হবে, কিন্তু ফিল্ডে গিয়ে দুই দলেরটা খুব খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। যাক, তারেক রহমান সিলেটের জনসভায় কি কি বলেছেন আমি তার রিপিট করতে চাই না। তিনি ধর্মীয় ব্যবসার কথা বলেছেন যে জামাত এখন জামাতের নাম না নিলেও একটি দল বলেন, তো একটি দল বলতে তারা জামাতকে বুঝাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না, যে তারা জাহান্নামে জান্নাতের টিকিট বিক্রি করে, এটা করে সেটা করে। তিনি বলেছেন যেগুলো তো সব আল্লাহর হাতে, সেটা যখন কোনো একটা দল করে তখন এটাই হচ্ছে মুনাফিকি। তো সেই কথাগুলো ধরেই বোধহয় এখন তারেক রহমানকে খোঁটা দেওয়াটা শুরু করলেন হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি বলছেন উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন গোলাম পরোয়ার। নির্বাচনী জনসভায় দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন, পড়াশোনা করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। এটা খুব ইন্টারেস্টিং একটা খোঁচা দিয়েছে। বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন, কে মুসলমান আর কে কাফের। রাজনৈতিক নেতা হিসেবে সৌজন্যতা, শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না। এটা জামাতের গায়ে লাগবে, তারেক রহমানের কথা, এটাই স্বাভাবিক। খুলনার ডুমুরিয়ায় গোলাম পরোয়ার নিশ্চয়ই তার নির্বাচনী এলাকায়, তিনি বলছেন কোন একজন মুসলমান যিনি আল্লাহ, রাসূল ও আখিরাতকে বিশ্বাস করেন, তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারে না, এটি জায়েজ নয়। মিয়া গোলাম পরোয়ারের ভাষায় তিনি এটা বড় অপরাধ করেছেন। 1971 সালের প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন, তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় অনেক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল। আমি জামাতের এই যুক্তিটা মানতে পারি না। আমার ব্যক্তিগত জীবন থেকে একটা অভিজ্ঞতা বলবো আপনাদেরকে। এটি নিয়ে রাজনৈতিক মত পার্থক্য হতে পারে, বিশ্লেষণ হতে পারে, তবে জামাত কোনো হত্যা, গণহত্যা ও ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত নয়। স্বাধীনতার পর দীর্ঘ 5 দশক পার হলেও এসব অভিযোগের ভিত্তিতে একটি মামলা বা জিডিও হয়নি, এটাই প্রমাণ করে অভিযোগগুলো রাজনৈতিকভাবে সাজানো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করেছিলেন। আর স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ফেসিবাদী আচরণের বিরুদ্ধে বাংলাদেশে অনেক অনেক রাজনীতিবিদ, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমি জানি যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেন। তাদের জীবন দশায়ও কোনোদিন কেউ আঙুল তুলে ওই মানুষগুলোকে বলে নাই যে আপনি স্বাধীনতা বিরোধী, আমি যাদের কথা বলছি। কিন্তু জামাত, তার লোকজন তখন অ্যাক্টিভলি রাজাকার আল-বদর শান্তি কমিটিতে ছিল, যারা সেখানে ছিল, মানুষ এখন তাদেরকেই স্বাধীনতা বিরোধী বলে। আমি তারেক রহমানের পক্ষে কথা বলছি না, জামাতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি। আর একটা বিষয় দর্শক আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে তারেক রহমান জামাতের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিকে জটিল করবে। কারণ জামাতও এটা কল্পনা করে নাই, বিএনপিও কল্পনা করে নাই। বিএনপি কল্পনা করে নাই জামাত তার জন্য এত বড় হুমকি হয়ে উঠতে পারে। আর জামাতও চিন্তা করে নাই যে তারেক রহমান তাদেরকে সরাসরি প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে কোন জায়গায় তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন। এবং বাংলাদেশের জামাত বিএনপির এই বাজাবাজিটা খুব একটা ভালো লক্ষণ বলে আমার কাছে মোটেও মনে হচ্ছে না। আমি মাঝে আরেকটা কথা বলিনি, আমি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটা নিয়ে যাব প্রশ্নগুলো। বাংলাদেশ একটা ট্রেডিশনাল রাজনৈতিক
একটা সিস্টেম আছে। যেমন এখানে সত্যিকার অর্থে যে লোকটা আপনি সারা বছর জানেন নামাজ পড়ে না, ধর্মের ধারে কাছে নাই, ঘুষ খায়, এই করে সে করে, সেই লোকটাও নির্বাচনের সময় তার মাথায় টুপি লাগাইলে বা মহিলা হলে সে যদি স্কার্ফ পরে, বোরকা পরে, তার ভোট 5টা হইলেও পারে। এটাই হচ্ছে আমাদের বিচিত্র বাংলাদেশ। তো ওই নির্বাচনের সময় যখন মানুষ বক্তৃতা দেয়, সে বক্তৃতা বাংলাদেশের দেখবেন যে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে কিছু বিশেষণ ব্যবহার হয়। অগ্নিবর্ষী নেতা, অনলবর্ষী নেতা, অগ্নিঝরা নেতা। মানে যে যত দাপটে বক্তৃতা দেয়, মানে বাংলাদেশের রাজনীতিতে 2 রকম বক্তৃতা দেয়। একটা হচ্ছে হাত মুখ খিচায়া, শরীর চোখ মুখ খিচায় একটা বক্তৃতা দেয়, আর একটা হচ্ছে সত্যিকার অর্থেই একদম গরম বক্তৃতা যারে বলে। একটু ফজলুর রহমান যে টাইপের বক্তৃতা করে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা, মতিউর রহমান, মতিয়া চৌধুরীর বক্তৃতা, সেই সব অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর বক্তৃতা। তারেক রহমান যে ভাষায় এখন বক্তব্য দিচ্ছেন অবশ্যই শিক্ষিত, শালীন, তার ভাষা, তার কথাবার্তা নিঃসন্দেহে, এবং তিনি দেশে এসে কোনো প্রতিহিংসামূলক কথাবার্তা বলছেন না। কিন্তু এটা যে বাংলাদেশ, দেশটা তো বাংলাদেশ। এই বাংলাদেশে প্রফেসর সাহেবের বক্তৃতা রাজনৈতিক মঞ্চে বা ওই চিৎকার উচ্চস্বরে একটু জাগানিয়া, একটু ইমোশন জাগানিয়া বক্তৃতা না দিলে বাংলাদেশের নির্বাচনী মাঠ একটু গরম করা কিছুটা যেন একটু মুশকিলই বলা যায়। যাই হোক, আমরা যে আলাপে ছিলাম, তারেক রহমানকে উদ্দেশ্য করে গোলাম পরোয়ার বলেন, কোন বড় রাজনৈতিক নেতার যদি এই বিষয়ে উত্তর খোঁজার প্রয়োজন হয় তাহলে তাকে 1979 সালে তার পিতার রাজনৈতিক সিদ্ধান্ত, পরবর্তীতে 4 দলীয় জোট গঠন এবং দীর্ঘদিন জামাতের সঙ্গে একত্রে আন্দোলন ও রাজনীতি করার ইতিহাসের মধ্যে সেই জবাব খুঁজতে হবে। একদম কঠিন জায়গায় যে আমাদের নিয়ে যে এতদিন ছিল, তখন মনে ছিল না আমরা এরকম স্বাধীনতা বিরোধী। হ্যাঁ, অখণ্ড পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখা একাধিক রাজনীতিবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোর সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তো সেখানে নিহিত রয়েছে। একদম জায়গা মতো হাত দিছে। তুমি তাদেরকে রাজাকার আলবদর বলবা, মন্ত্রী পরিষদ গঠন করছো, বাংলাদেশের ফ্ল্যাগ উড়াইতে দিছো, সেই সময় ছিল না এসব অভিযোগের কথা। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাদের রাজনৈতিক উত্তরসূরিরা দলীয় স্বার্থে মিথ্যা নেগেটিভ তৈরি করে রাজনীতিতে যুক্তি, নৈতিকতা, আদর্শ শূন্য করে ফেলেছে। এইসব জামাতের এখন বানোয়াট কথাবার্তা, এটা এত কিছু গুরুত্ব দেওয়ার কিছু নেই। ভোটারদের উদ্দেশ্যে জামাত সেক্রেটারি বলেন, ভোট কেনার জন্য দেওয়া কালো টাকা প্রত্যাখ্যান করতে হবে। ভালো কথা। যাক, তারেক রহমানকে এই যে খোঁচা জামাত দিচ্ছে, দেওয়া শুরু করেছে, যদি আমরা ধরি যে হ্যাঁ, তারেক রহমান কি ইচ্ছা করে জামাতকে তার শক্তিশালী প্রতিপক্ষ বোঝানোর জন্য তিনি জামাতকে আলাপে তুলে আনলেন, জামাত সম্পর্কে সিলেটের নির্বাচনী প্রথম বক্তৃতা দিয়ে। তিনি তো তার ভীষণ মিশনগুলোর কথা আরো বিস্তারিত বলতে পারতেন, তিনি কি কি করতে চান বাংলাদেশ নিয়ে। তার যদি সত্যি 71-এর স্পিরিট ধরে রাখার হয়, তাহলে বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ডগুলো হয়েছে, মুক্তিযুদ্ধের উপরে যে, মুক্তিযোদ্ধাদের উপরে যে অন্যায় অবিচার হয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো বাতিল করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে কথা বলতে পারতেন। কিন্তু তিনি না করে জামাতকে নিয়ে করেছেন কি, জামাতকে দেখানো যে জামাত আমার সত্যিকার একটা প্রতিপক্ষ, যেটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এই প্রশ্নও কিন্তু পাশাপাশি তুলে ফেলা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।